আওয়ামী লীগের 16.5 বছরে দেখেছি এক শ্রেণীর সাংবাদিকদের যেই তৈলমর্দন, অয়েলিং, চাটুকারিতা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রিভিলেজ বিনিময়ে একই ধরনের চিত্র কি এই মুহূর্তে দেখা যাচ্ছে না? সেই ঘুরে ফিরে হয়তো পদ পদবিগুলো ঠিক আছে, শুধু মানুষের মুখগুলো পরিবর্তন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাজীবী সাংবাদিকদের বদলে সেই দলীয় আনুগত্যশীল সাংবাদিকদের পদায়ন কিংবা নিয়োগ। আবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও সেই এখন আগে যেমন আওয়ামীপন্থী সাংবাদিকদের একচ্ছত্র আধিপত্য ছিল, এখন আবার সেই ধরনের সাংবাদিক। আর ডক্টর ইউনূস সরকারের সময় বাদই দিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকারের 16.5 বছর এবং এখনকার যে সাংবাদিকতার ধরন, এক শ্রেণীর সাংবাদিকদের, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন সংসদে তারা পরস্পরের বিরুদ্ধে মানে বাদ প্রতিবাদ করে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু দেখেন সংসদের বাইরে প্রত্যেকটা পেশাজীবী সংগঠন যেখানে আছে, এখানে জামাত বিএনপি মিলে একটা সংগঠন। এখন যে আপনার ইউনিয়ন যেটা আছে, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। এই প্রেস ক্লাব সামনে, প্রেস ক্লাবের সামনে নির্বাচন হয়, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। মানে একটা এখানে আবার বিএনপির মধ্যে এখানে আবার দুই গ্রুপ হয়ে গেছে, একটা প্রকৃত বিএনপি আর একটা গুপ্ত বিএনপি, মানে ওটার মধ্যে জামাতের সঙ্গে মিশে একটা বিএনপি। তো আলটিমেটলি একই। তো আপনি যত যাই বলেন, আপনারা নিজেরা যতই বলেন যে আপনার দলীয় সাংবাদিক চান, কিন্তু যখন আপনারা দলীয় বিবেচনায় একজন সাংবাদিককে পদায়ন করেন, সাংবাদিককে পুরস্কৃত করেন, সাংবাদিককে গুরুত্ব দেন, তখন কিন্তু আলটিমেটলি আপনারা দলীয় সাংবাদিকতাকেই একভাবে প্রমোট করেন। এটা তো চলছে। এটা আওয়ামী লীগ আমলে আরো বেশি ছিল, ন্যাক্কারজনক ছিল, এখনো সেটা একই জিনিস চলছে। এই সাংবাদিক কল্যাণ ফান্ড নামে কি একটা কি আছে, ওখানে আগে আব্দুল্লাহ ছিল, এখন বাসির জামাল। বসির জামাল এখন এই দুটা বিষয়। যেমন একটা কথা আপনি মনে করেন, হয়তো আপনি বলবেন এরা তো গত 17 বছর কি হয়েছে, বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে কেন? দলীয় কারণে বঞ্চিত হয়েছে। তারা বিএনপি লাইনে, জামাত লাইনে ছিল বলে বঞ্চিত হয়েছে। এখন তাদের পুরস্কৃত করতে হবে। এখন আবার বঞ্চিত হবে কি? আওয়ামী মাইন্ডেড যারা আওয়ামী লীগের ওই গ্রুপিং এ ছিল, ওই কোটায় ছিল, এখন তারা বঞ্চিত হবে। আবার 2 দিন পরে চেঞ্জ যদি হয়, তখন আবার সেটাই মিউজিক্যাল চেয়ারের মতো আবার চেঞ্জ হবে। আমি তো বলি যে গত 17 বছরে এই এখন যারা খুব দাপটের সঙ্গে আছে, তারা এদেরকে দেখতাম, প্রেস ক্লাবে দেখতাম, দেখতাম এই বিড়ালের মতো মিউ 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 করতো, আর ছিল সিংহের মতো গর্জন করতো। এখন ওই ইকবাল সুবহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, ওই যারা নাকি বড় বড় যারা লিডার ছিলেন, সিংহ, সেই সিংহ এখন বিড়াল হইয়া অথবা ইঁদুর হইয়া গর্তে লুকিয়ে পড়ছে। তারপরে আগের যারা বিড়াল ছিল তারা এখন সিংহ হয়ে গেছে। এই মিউজিক্যাল চেয়ার চলছে এখন। তো আগামীতেও একই জিনিস ঘটবে। আমাদের আবার ওই বিড়াল যারা, তারা আবার গুরুজনের সঙ্গে যোগাযোগ করতেছে, ম্যানেজ করার চেষ্টা করতেছে। যে ম্যানেজ করতে পারতেছে সে ক্ষমতায় থাকতেছে, যে পারতেছে না সে আউট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন শীর্ষ পদগুলিতে, প্রত্যেকটা বলবো না, 80% মিডিয়া শীর্ষ পদগুলিতে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। কে আসছে? জামাত লাইনের লোক আসছে, অথবা বিএনপি লাইনের লোক আসছে, তাই না? এরাই তো আছে। কিন্তু এখন আমার বিএনপি ক্ষমতা আসছে, এখন কিন্তু জামাত তারা বাদ দিচ্ছে না, জামাত রয়ে গেছে। জামাত যারা আছে, কেউ হয়তো গুপ্তকার আছে, কেউ প্রকাশ্যকার আছে, মুখে বলে আমি বিএনপি, আসলে তারা জামাত। এটা আমরা জানি, সবাই জানি। কে কাজ পারপাস সাফ করে বুঝতেছি তো আমরা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি এই সাংবাদিকদের নিয়ে তাদের এখানে বিএনপি লাইনের সাংবাদিক নিয়ে বসাচ্ছে, বসাই নিয়ে তারা এক ধরনের সিকিউরিটি খুঁজতেছে এবং সিকিউরিটি পাচ্ছে, সিকিউরিটি পাচ্ছে। কাজেই তারা যখন বলে, এগুলো ডিপেন্ড করে সরকার। সরকার যদি তার দলীয় সাংবাদিকদেরকে এরকম ভাবে পুরস্কৃত করা করতো, তাহলে এটা আর থাকতো না। সরকার যদি সাংবাদিক নয়, শুধু মানে সাংবাদিকদের সমন্বয় তো গণমাধ্যম, আবার মানে গণমাধ্যমের তো একটি স্বতন্ত্র চরিত্র থাকার কথা, বৈশিষ্ট্য থাকার কথা, দলীয় আনুগত্য অনেক সাংবাদিক থাকতেই পারে। মানে আমরা আগে যেমন দেখেছি যে মানে সবই তল্পি বাহক নিউজ। এখন যেমন পত্রিকার শিরোনাম হচ্ছে, ফার্মগেট থেকে গাড়ি চালিয়ে এলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সকে জায়গায় করে দিলেন, প্রধানমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে গিয়ে নবদম্পতিকে স্বাগত জানিয়ে নিজে অনুষ্ঠান ছোট করলেন, প্রধানমন্ত্রী তার বহরের গাড়ি সংখ্যা কমিয়েছে। এই যে নিউজের কি অভাব আসলে, এইগুলো শিরোনাম করতে হচ্ছে এখন বিভিন্ন গণমাধ্যমে।
এবং আমরা দেখেছি সেই আহ, মানে 24-5 আগস্টের আগ পর্যন্ত নানান ধরনের বিরক্তিকর নিউজ, যেমন মানে শেখ হাসিনাকে নিয়ে কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে, এখন আবার সেই জাইমা রহমানকে নিয়ে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানান ধরনের তর্পি বাহক মার্কা রিপোর্টিং, এবং পত্রিকা খুললেই সবসময় কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে এগুলা। মানে পরিবর্তনটা আসলে কি হয়েছে? না, তাহলে আওয়ামী লীগকে সময় কেন খারাপ বলতাম আমরা? এটা ঘটছে, এই যে ঘটছে, এটা কেন ঘটছে এটা বোঝার চেষ্টা করেন। এরা হলো কি জানেন? এরা তো একভাবে অভ্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মিডিয়া, আমাদের দেশের 95% মিডিয়া হলো কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আপনি যতগুলি দেখবেন সবারই এই সমস্ত মিডিয়া মালিকগুলির আলাদা ব্যবসা, এবং সেই ব্যবসাগুলিকে টিকিয়ে রাখার স্বার্থে তারা মিডিয়াটাকে ব্যবহার করে, একদম ক্লিয়ার। এবং তারা যে সরকারের কত অনুগত, ধরেন একজন ব্যবসায়ী আছেন, উনি যে সরকারকে কত ভালোবাসেন সেটা প্রমাণের জন্য ওনার মিডিয়া করে ব্যবহার করেন। এবং তারপরে যখন সরকার পরিবর্তন হয়, তখন আবার নতুন সরকারের সঙ্গে যোগাযোগটা করার জন্য, রক্ষা করার জন্য আবার উনি ওই মিডিয়াটাকে ব্যবহার করেন। আমাদের মিডিয়াগুলো এভাবেই চলছে। এবং এটাই কারণ যে আপনি যত কিছুই করেন, এখানে মালিক তার স্বার্থে মিডিয়াটাকে ব্যবহার করবে, এটাই নিয়ম আমাদের এখানে। তো এখন এখানে তারা কি করতেছে দেখেন, আগে সরকারের সঙ্গে এই যে আপনি জাইমা রহমানের কথা বলেন, জাইমা রহমানের বই পড়া, কে লিখছেন বলেন আপনি? চ্যানেল আয়ের মালিক ঠাকুর সাহেব লেখছেন জাইমা রহমানের বই পড়া। আবার ওইখানে শাহিদ সিরাজ সাহেব আছেন, শাহিদ সিরাজ এবং সাগর সাহেব, ওনারা কি শেখ হাসিনার খুব প্রিয় পাত্র ছিলেন না? ওনার সঙ্গে কাজ, ওনার বলবেন আমি সাংবাদিক হিসেবে ছিলাম, ছিলাম সাংবাদিক হিসেবে, সাংবাদিকের মতো আচরণ করেন। আপনি যে লিখেছেন জাইমা রহমানের বই পড়া, ওই লেখাটা আমি পড়লাম, এত নিম্ন মানের, নিম্ন রুচির লেখা আমি অনেকদিন পরে পড়লাম। মানে অন্য কেউ লেখলে আমি এক লাইন করে বাদ দিয়ে দিতাম, কিন্তু ওনারটা পড়ছি কারণ উনি এত বড় একজন মানে আপনার মিডিয়া ব্যক্তিত্ব। এই দেখতেছিলাম যে আসলে একটা মানুষ কতটা ছাগলামি করতে পারে, কতটা ছাগলামি করতে পারে, এটা দেখার জন্য আমি পুরো লেখাটা পড়ছি। আপনার কি মনে হয় যদি জাইমা রহমান, জাইমা রহমানের মা, জাইমা রহমানের বাবা, জাইমা রহমানের ফ্যামিলি, এদের মধ্যে যদি মিনিমাম সেন্স থাকে, তাহলে এই লোকটাকে কি মিডিয়া ব্যক্তিত্ব ভাববেন নাকি মিডিয়া ক্লাউন ভাববেন? বলেন আপনি। এখন আগের আগের গভর্নমেন্ট হয়তো ক্লাউনের মধ্যে ক্লাউনকে তার পাশে রাখতো, লাগে তো। মনে করেন ওই আপনার দেখেন আগে আকবরের রাজসভায় সবসময় কিছু ক্লাউন ক্লাউন থাকতো, তখন তারা খুব কঠিন সমস্যায় পড়তেন, তখন তারা হাস্যরসের মাধ্যমে অথবা নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে সবার মধ্যে মানে পুরা সবার মধ্যে ধরেন মানসিক শান্তি তৈরির চেষ্টা করতেন সাগলানি। কারণ উনি ক্লাউনের মতো আচরণ করতেছেন, প্রত্যেকটা মিডিয়া মালিক তাই করতেছেন, প্রত্যেকটা বড় বড় মিডিয়া মালিক তাই করতেছেন। কিন্তু নানা ভাবে তার পত্রিকার মাধ্যমে সার্ভিস দিচ্ছেন, দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে আমরা কিন্তু আপনার সঙ্গে আছি, আপনি আমাদের দিকে তাকাই, আপনি আমাদের ব্যবসাদের কোনো হেল্প করেন না। সাংবাদিকের কাজটা কি? কিছুই না। সাংবাদিকের কাজ হলো মালিকের লাঠিয়ালগিরি করা। জমিদারের কিছু লাঠিয়াল ছিল না আগে, আগে কিন্তু জমিদারের লাঠিয়ালটা কি কাজ করতো, যে যখন নাকি বিরোধী পক্ষকে মাঝে মাঝে ওই লাঠিয়াল বাহিনী পাঠিয়ে পিটাইতো, আবার অন্যরা যাতে আমাকে পিটাইতে না পারে সেই জন্য আমার লাঠিয়াল বাহিনী আমার সামনে বর্ম হিসাবে খাড়াই দিত। এখনো তাই করে। এখানে আপনি কি আশা করবেন বলেন? কিছু আশা করতে পারবেন না। আমাদের সাংবাদিকতাটা এটার পিছনে মূলত সরকার দায়ী। সরকার যদি ওই সমস্ত স্তুতিতে না ভুলতো, যেমন ধরেন জাইমা রহমানের বই পড়া প্রবন্ধ কইরা, ওই লেখাটা কইরা তাহলে ক্রমে যদি সাগর সাহেবকে ফোন দিয়ে বলেন, সাগর ভাই আপনি যা করছেন অসাধারণ, আপনি আমাকে এত সুন্দর করে খেয়াল করছেন, আমার মেয়েকে আপনি এত ভালোবাসেন, আপনি মুগ্ধ হয়েছি, যদি এটা হয় তাহলে মনে করবেন আগামীকাল থেকে সবাই লেখা শুরু করে দিবে জাইমা আমাদের চুলা কেমন, জাইমা আমাদের আরম্ভ হয়ে যাবে। আর যদি সরকার এটাকে এন্টারটেইন না করে, সরকার প্রধান যদি বলে না এটা আপনার করা ঠিক, অথবা যদি বিরক্তি প্রকাশ করে, তাহলে কিন্তু এই প্রবণতা কমে যাবে। এখন এটা চলছে কেন? সবাই মনে করতেছে এই সরকার বোধহয়
এই হাসিনা সরকারের মতো কেউ চলবে। কারণ হাসিনা সরকারের 17 বছরের যে শিক্ষা, সেই শিক্ষা তারা এখনো তারা শিখছে একটা জিনিসই, তেল মারা। এখন তারা এগুলো তেল মারতেছে। এখন ডিপেন্ড করবে, মাত্র তো 2 মাস 3 মাস, ডিপেন্ড করবে এই সরকার তেল কতটুকু নেয় কি নেয় না তার উপর। যদি সরকার তেল নেওয়া শুরু করে, তাহলে মনে করবেন আগে যা হইতো আগামীতে তাই হবে। যদি সরকার তাহলে সেই জায়গা থেকে প্রশ্ন, মানে এটা তো অনেকখানি এখনো অদৃশ্য, মানে আমরা যারা ভিতরে আছে তারা তো বুঝতে পারছি, বা গণমাধ্যমের বা পত্রিকার যেগুলো ট্রিটমেন্ট সেগুলো দেখে আমরা বুঝতে পারছি। যেমন শেখ হাসিনার সরকারের সময় যে নিয়মিত সাংবাদিক সম্মেলনগুলো হতো, মানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, সেখানে আমরা ওয়াইলিং গুলো খুব ভালোভাবে দেখেছি, কিভাবে হাত পাতলানো হচ্ছে, কিভাবে নতজানু হয়ে কথা বলছেন। তো শেখ হাসিনা তো এগুলো পছন্দ করতেন। তিনি যদিও থামিয়ে দিতেন যে প্রশ্ন করুন, আপনি বেশি বলছেন, এত প্রশংসা করেন না, কিন্তু উনি এনজয় করতেন, এটুকু আমরা বুঝতাম। এখন প্রায় সেই সংবাদ সম্মেলন গুলো নেই, মানুষের চোখে হয়তো এরকম ভাবে ধরা পড়ছে না। তারপরেও যেহেতু আপনি ভেতরে মানুষ, সংবাদ জগতের মানুষ, আপনার কি মনে হয় যে এখনো সেই মানে প্রধানমন্ত্রীর চারপাশে একইভাবে ক্লাউনরা রয়েছে? এটা এখনো আমি সেরকম খুব নমুনা যে খুব একটা দেখতে পেয়েছি তা নয়। খুব একটা দেখতে পেয়েছি এরকম আমার কাছে মনে হয় না। মানে আমি এরকম তার চারপাশে এখন তো আমি উনার সেরকম কোন ছবি দেখিনি যে উনি বসতেন, উনি বক্তব্য দিচ্ছেন, উনি প্রেস কনফারেন্স করতেছেন এবং সবাই তাকে স্তুতি করতেছে, তেল দিচ্ছে, এরকম এই জন্য বলছে জোর দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, কিন্তু আসলে কি ক্লাউন বেষ্টিত হয়ে পড়েছেন না। কিনা? এটা তা না, এটা আমি ওটা মনে করি না। যেমন উনি অনেক সাংবাদিকদের ডাকছেন, ডেকে তার সঙ্গে কথা বলতেছেন, আমি এটাকে পজিটিভ করি। আমি পজিটিভ মনে করি এই কারণে যে উনি হয়তো ওই সাংবাদিকের কাছ থেকে একটা চেহারা পেতে যাচ্ছেন, যে বাইরে আসলে কি হচ্ছে। সবসময় তো হয় কি এই পদগুলিতে যারা থাকেন ওই চারপাশে কিছু লোকজন থাকে, কিন্তু সবসময় তারা সারাক্ষণ বোঝানোর চেষ্টা করেন যে না ভালো আছেন, আপনার মানুষ প্রশংসা করে, হ্যান করে তেন করে। তো এর বাইরে উনি কিছু ইন্ডিপেন্ডেন্ট অবজারভারের মতো কিছু কিছু সাংবাদিককে মনে করছেন এবং তাদেরকে ডেকে কথা বলছেন। এবং এখানে একটা জিনিস আমি বলি, এই যারা যাচ্ছেন তার কাছে বিভিন্ন যেমন আমি বলি আপনার বলতে আমার নাই, অনেকে জানেও বটে, আমিও যে গিয়েছিলাম। আপনি আমাকে উনি গিয়েছিলাম, আমাকে উনি ইনভাইট করছিলেন লাঞ্চের জন্য, আমি গিয়েছিলাম। এবং সেখানে আমার কাছ থেকে উনি কি শুনবেন, আমি এখন যা বলছি যা ভাবছি একটু তাই বলবো। আমার যদি কোনো ধান্দা থাকে আমি সেই ধান্দাটা পূরণের চেষ্টা করবো। আমার যদি কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে, ওনার কাছে গেছি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে গেছি, আমি সেটা পূরণের চেষ্টা করবো। এটা আমি যেভাবে করবো, উনি যদি সেন্সিবল হন, উনিও কিন্তু এই ঘটনার মাধ্যমে উনি আমাকে মাপতে পারবেন যে অবশ্যই। আমার কাছে যারা আসছে তারা আমার কাছে কি কি বক্তব্য নিয়ে আসছে। উনি তো সবাইকে দেখতেছেন, আমরা কিন্তু 5 জন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি না, বাট উনি কিন্তু 5 জন সাংবাদিককে ডাকতেছেন। তো উনি কিন্তু একজনের সঙ্গে একজনের পার্থক্যটা বসেই বুঝতেছেন এবং পাশাপাশি বুঝতেছেন যে কে আমার প্রশংসা করতেছে কোন ধান্দার কারণে, অথবা কে আমার প্রশংসা কম করতেছে কোন ধান্দার কারণে, অথবা কে আমার সমালোচনা করতেছে, অথবা যে তিনি দেখাই দিচ্ছে কোন ধান্দার কারণে। এটা কিন্তু উনি বুঝবেন। এই 5 জনের মধ্যে যদি একজন লোকও থাকে যে লোকটা ওনার সমস্যাগুলো এবং ওনার সম্পর্কে বাইরে উচ্চারিত নেগেটিভ কথাগুলো ওনার সামনে তুলে ধরেন, যদি একজনও থাকে, আমি মনে করি সেটাও নাম। কিন্তু যদি একসঙ্গে যখন সবাই নিয়ে বসে, তখন কিন্তু একজন থাকলেও একজন কথা বলার সাহস পায় না। কাজে ওনার এই প্রক্রিয়াটা আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে। কারণ আপনি বলবেন হ্যাঁ তোমার রাখছে, তোমার তো পছন্দ হবোই। না না, সেটা না, সেটা না, সেটা অনেকে বলতে পারে, যারা ওইটা আশা করে বলতে পারে বলতে যে পারেন, আপনি না বললে হয়তো আপনার এরকম দর্শক বলতে পারে, বাট বিষয়টা সেরকম না, সেরকম না। আমি পার্সোনালি ওনাকে বলবো, মানে কি বলেছি সেটা বাদ দেন, আমি অফিসিয়ালি বলতে চাচ্ছি আনুষ্ঠানিক ভাবে যে ওনার এই প্রক্রিয়াটা ভালো, আমি চাই এই প্রক্রিয়াটা চলমান থাকুক। এবং পাশাপাশি ওনাকে আমি একটা কথা বলবো যে আপনার কাছে যাওয়ার পর যদি কেউ কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা বলেন যে আমাকে একটা এটা পাওয়া দেন, আমি এটা করতে চাই, আমার ওটা করে দেন, সেই লোককে আর দায়িত্ব, যে লোক কিন্তু এর মধ্যে কি ওই লোকটা আপনার আশেপাশে আছে, ওই স্তুতি করার লোক আপনার আশেপাশে আছে, কিন্তু বাইরের লোক দায়িত্ব স্তুতি শোনার দরকার নেই। সে আপনাকে প্রবলেম করে ধরাই দিতে পারবে, দেখাই দিতে পারবে এবং তারা কি ভাবছে সেই ভাবনাটা যখন আপনাকে ইনফর্ম করতে পারবে, সেটা হলো আপনার উপকার। এর মধ্যে কি অন্য কোনো উদ্দেশ্য আছে সাংবাদিক মাঝখানে? যেমন
আরো দু একজনকে ডাকা হয়েছে, তাদের কাউকে কাউকে বলা হয়েছে যে আপনি জানেন আমিও জানি, আমি নাম মেনশন করছি না, আহ চিঠি দেওয়া হয়েছে তাকে, সিনিয়র মোস্ট জার্নালিস্ট, চিঠি দেওয়া হয়েছে, অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রীর কথা বলছি। তো প্রধানমন্ত্রী চিঠি যখন হস্তান্তর করা হলো তার প্রেস সেক্রেটারির মাধ্যমে, তো প্রেস সেক্রেটারি আবার তাকে বলছেন যে এটা একটি পাবলিক করেন ভাই, আপনি এটা ফেসবুকে দিয়ে দিন। এই যে কথা বললেন, এই কথাটার উদ্দেশ্য আসলে কি? মানে আমরা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে আপনি যদি বললেন সাংবাদিকদের, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে আজকের প্রধানমন্ত্রী মূল্যায়ন করার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন। আবার আরেকটা হতে পারে কেউ কেউ বলেন যে না, এগুলো করে তিনি দেখাচ্ছেন যে আসলে আমি কতটা সাংবাদিক বান্ধব। এই যে যে পাবলিক করতে বললেন প্রধানমন্ত্রী চিঠিটা, যে যে চিঠিটি আরেকজন সাংবাদিক দেওয়া হয়েছে, পাবলিক করতে বলার কারণটি কি? এটা ওনার প্রেস এর ব্যাপার, ওনার প্রেস কি মনে করে এটা করতে বলছেন এটা আমি বলতে পারবো না। এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝেছেন। কিন্তু আমার কাছে এই পাবলিক করতে বলাটা প্রেস এর কাছ থেকে, এটা আমার কাছে খুব একটা মানে বুদ্ধিমত্তা সম্পন্ন আবেদন মনে হয় নাই। কারণ আমি পাবলিক করবো কি করবো না সেটা আমার ব্যাপার, আমি পাবলিক করতে চাই কি না চাই সেটা আমার ব্যাপার। কিন্তু যখন প্রেসিডেন্ট থেকে নিজের থেকে বলা হয় আপনি পাবলিক করে, তখন বোঝা যায় যে এর মাধ্যমে এক ধরনের মানে ইনডাইরেক্ট আপনার এক ধরনের প্রচার হয়তো ওনারা চাচ্ছেন। আমি ওনাকে তেল মারতে যাইনি ভাই, এটা আমি যে কথাটা বলছি এটা উনিও শুনতেছেন। না, সেটা আপনাকে যারা আমরা চিনি তারা তো সবাই জানেন যে আপনি কতটুকু মারতে পারেন। ভালো কাজের প্রশংসা করছি, এবং যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে সেগুলো ওনাকে আমি শুনেছি। এবং আমার কথা আমার মনে হয়েছে ওনাকে যখন বলছি যে আপনি এটা করছেন, তখন বলছে এরকম হচ্ছে নাকি, আমি বলছি হ্যাঁ হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে ওই জিনিসটা উনি জানলেন, জানলেন হয়তো উনি জানতেন না। তো এরকম হতেই পারে। তো আমি মনে করি এই ট্যাকটিকটা ভালো, আমার কাছে এটা পছন্দ হয়েছে না এই ট্যাকটিক। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই, ছোট করে আলোচনা করে মানে এই বিষয়টি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়ে শেষ করব। সেটা হচ্ছে যে এ পর্যন্ত সরকার ঘোষিত বা স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত 4 শতাধিক শিশু মৃত্যু হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যুর সংখ্যাটি আরো বেশি, 3 গুণ 4 গুণও হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই সংকটে আমরা পড়লাম, কেন মহামারীর পর্যায়ে পৌঁছাচ্ছে, কিন্তু এর জন্য যারা অভিযুক্ত, যারা দায়ী, খোদ ইউনিসেফ থেকে দায়ী করা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে, কেন তাদের বিরুদ্ধে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিকদের পক্ষ থেকে নানান ধরনের দাবি উত্থাপিত হচ্ছে একেবারে নিরপেক্ষতা জায়গা থেকে এই অমানবিক কাজের, সেখানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শুধুমাত্র সংবাদ সম্মেলন দেখলাম গত পরশুদিন, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সচিব হয়তো বলেছেন তদন্ত করা হবে, কিন্তু তিনি আবার জুড়ে দিয়েছেন এটি আসলে আওয়ামী লীগ সরকারের সময় সঠিকভাবে মানে করোনাকালীন যেই নিয়ন্ত্রণগুলো ছিল সেই কারণে টিকা দান কর্মসূচিগুলো ঠিকমতো পরিচালিত হয়নি বিধায় এই অবস্থা। মানে এক অর্থে সরকারের পক্ষ থেকে অনেকখানি হাইড করা হচ্ছে যারা আসলে এর জন্য দায়ী ছিল, ডক্টর ইউনূস প্রশাসন। আপনি কি বলবেন এখানে? হামের চিকিৎসাটা আপনারা একটু সিরিয়াসলি করেন, কার কারণে হয়েছে না হয়েছে সেটা তো বিচারে আনবেনি, কিন্তু যাদের হামটা হয়ে গেছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। এখানে হয় কি হামটা গ্রামের মানুষটা অতটা বোঝে না, তারা হয়তো একটু দেরিতে প্রথম কয়েকদিন দেরি করে ফেলায়। তাহলে হামের জন্য আসলে কি করতে হবে এটা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত সরকার, কিন্তু সরকার কিন্তু কিন্তু কিছুই করতেছে না। তারা তদন্ত কমিটিও করতেছে না, তদন্তের ব্যবস্থাও করতেছে না, ওই লোকগুলি তদন্তের আওতাও আনতেছে না। এবং এই হামের চিকিৎসাটা কিন্তু এত জোরদার করার চেষ্টা করছে, তারা এখন টিকা দিচ্ছে, কিন্তু এই টিকার ফল তো পাবে আর অনেক পরে। কিন্তু যে শিশুদের হাম হচ্ছে তাদেরকে কত দ্রুত এবং একটা সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকার সেটা নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং গত প্রশ্নটা, যে প্রশ্নটা খুব কমন হয়ে পড়েছে, সেই একই প্রশ্ন আপনাকে করছি। আপনি নিজেও বললেন কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কেন ডক্টর ইউনূস সরকার সহ বা তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি ইউনিসেফ থেকে অভিযোগ উত্থাপনের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
শুনেন, আমি যদি খুব ঠান্ডা মাথায় বলি, যদি মানে কমন সেন্স দিয়ে বলি, অত তদন্ত না করেও বলি, এটা বোঝাই যাচ্ছে এই কাজটা ডক্টর ইউনূস সরকারের আমলে হয়েছে। ওনাদের গাফলতির কারণে, ওনাদের বেশি বোঝার কারণে, অথবা ওনাদের মূর্খতার কারণে আমাদের আজকে এই শিশুদের মৃত্যুগুলি হচ্ছে। এবং এটাকে ইউনূস সাহেব কিছু মনেই করতে না, তার প্রমাণ হলো ওই সরকারের কেউ কিন্তু এই শিশুদের মৃত্যু নিয়ে একটা কথা বলে নাই, কোনো শোক প্রকাশ করে নাই। ডক্টর ইউনূস সিএনএন এর মালিক মারা গেছে টেড টার্নার, তার উপলক্ষে বিশাল একটা সে স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু 300 বাচ্চা নিয়ে একটা কথা লেখে নাই। এই কারণে লেখে নাই, সে তো নিজেকে বাংলাদেশের মানুষই মনে করে না, কিন্তু মনে করে সে আমেরিকার মানুষ, তার বন্ধু হলো টেড টার্নার। আর এই ছোট ছোট বাচ্চা যেগুলি, এগুলি কীট পতঙ্গ, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। উনি নিজেকে বাংলাদেশের মানুষ আগেও মনে করতো না, এখনো মনে করি না। আমি তাকে মানুষই মনে করি না, ওটা দেখতে মানুষের মতো। সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মানে আইন আছে, কানুন আছে, উদ্যোগও ইচ্ছা করলে নিতে পারে, কিন্তু নেওয়া হচ্ছে না কেন সেগুলো সরকারের পক্ষ থেকে? সেই প্রশ্নটা এখন মানুষের মুখে নেই। যদি শেষ পর্যন্ত নেওয়া না হয়, তাহলে এই সরকারকে নিয়ে আমরা সমালোচনা করবো। আমি মনে করি নেওয়া জরুরি, খুব জরুরি নেওয়া। ওই স্বাস্থ্য সচিব যেটা বলতেছে যে এটা আগের আমলে, ভাই তোমার দায়িত্ব আগের আমল পরে আমল ঠিক করা। তুমি তো সচিব হচ্ছে এখন, ভাই আওয়ামী লীগ আমলে প্রমোশন পাও নাই। এই যে স্বাস্থ্য সচিব যিনি আছেন, উনি আওয়ামী লীগ, এই সচিব কি এই 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগ আমলে প্রমোশন পায় নাই? আওয়ামী লীগ আমলে, আপনি তো বলছেন আওয়ামী লীগ আমলে দলীয় কর হয়েছে, নিজেকে আওয়ামী লীগ হিসেবে পরিচয় না দিলে সেই পর্যন্ত আসতে পারছে? এইগুলি সব হলো বহুরূপী, সব হলো গুপ্ত। আজকে বিএনপি সরকারের পতন হোক, এই সচিব বলবে আমি তো বিএনপি করছি ভয়, চাকরি ভয়, কালকে এটা বলবে। তো এইগুলি মানে তোমার দায়িত্ব ভাই বাইর করা, তোমার দায়িত্ব নিজে ডিসিশন দেওয়াটা। তুমি তো, আপনি ভাই তদন্ত করতে দেন, আপনি কেন সিদ্ধান্ত দিচ্ছেন যে আওয়ামী লীগ আমলে হয়েছে? যখন আপনি আওয়ামী লীগ আমলে সিদ্ধান্ত, সচিব নিজে যদি বলে দেয় এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, আওয়ামী লীগ আমলের জন্য হয়েছে, যদি সে এটা নিজে বলে দেয়, তখন কি হয়? তখন যাকে তদন্তের দায়িত্ব দিবে সে তো সচিবের স্যার, সচিব স্যার কইছে, সে ওই লাইনেই যাবে। এগুলো তো ফাইলটামি। তো এই সমস্ত লোককে আগে সাহায্য করবে।